আমি চৈতি আপনাদেরকে ওয়েলকাম করছি শ্রীলঙ্কা ব্লগের নতুন আরেকটি পর্বে। প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ঢাকা থেকে কিভাবে শ্রীলঙ্কা এসেছি, কত টাকা খরচ হয়েছে এবং আমরা এখন আছি সিগিরিয়াতে। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব সিগিরিয়াতে আমরা কোন রিসোর্টে উঠেছি, এখানে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং সিগিরিয়াতে আমরা কোন কোন প্লেসগুলো এক্সপ্লোর করব সবকিছু। চলুন তাহলে শুরু করা যাক। সিগিরিয়াতে আমরা যেই রিসোর্টটাতে উঠেছিলাম সেটার নাম ছিল নিভাদো। Booking.com-এ ঘাটাঘাটি করতে করতে হঠাৎ এই রিসোর্টটাতে আমাদের চোখ আটকে যায়। আমাদের বাজেটের মধ্যে যে কয়টা রিসোর্ট আমরা পাচ্ছিলাম তার মধ্যে এটা সবচাইতে অ্যাস্থেটিক এবং ইউনিক ছিল। তার পাশাপাশি বেশ ভালো ভালো রিভিউ ছিল সেখানে। বলে রাখা ভালো, শ্রীলঙ্কাতে আমরা যতগুলো রিসোর্টে থেকেছি সবগুলোই আমরা Booking.com থেকে বুক করেছি। এর মধ্যে কোনোটাতেই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়নি। শুধুমাত্র নিভাদোতেই আমাদের কনফার্মেশনের জন্য ক্রেডিট কার্ডের ডিটেলস চাওয়া হয়েছিল। এর বাইরে কোথাও কোনো অ্যাডভান্স পেমেন্টের কোনো ঝামেলা ছিল না। নিভাদোতে এক রাতের জন্য আমাদের 4টা রুম বুক করা ছিল। Booking.com থেকে আমরা যে প্যাকেজগুলো নিয়েছিলাম সেই প্যাকেজ অনুসারে পার রুম 20,000 রুপি বা বাংলাদেশি টাকায় 8,000 টাকার মতো হওয়ার কথা ছিল। এই প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। কিন্তু সেখানে যাবার পর নিভাদো আমাদেরকে একটা অফার করে। সেই অফারটা ছিল আমরা চাইলে এই প্যাকেজের সাথে ডিনারও নিতে পারবো। তার জন্য আমাদেরকে আরও 780 রুপি খরচ করতে হবে এবং Booking.com-এর বুকিংটি ক্যান্সেল করে দিতে হবে। আমাদের কাছে তাদের এই অফারটি বেশ অর্থিত মনে হয়েছে। অর্থাৎ নিভাদোতে আমাদের ডিনার ব্রেকফাস্ট সহ পার রুমের খরচ পড়েছে 20,780 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 8,312 টাকা। লম্বা জার্নির পর তাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই রিফ্রেশিং লাগছিল তখন। হাতে আমাদের সময় খুবই কম, তাই আমরা চটজলদি করে চেকিংয়ের সকল ফর্মালিটিস শেষ করে ফেলি। তাদের রুমগুলো ছিল কিছুটা কটেজ টাইপের, মাঝখানে একটা বড় সুইমিং পুল আর তার চারপাশে আলাদা আলাদা কটেজ। আমাদের 4টা রুমই ছিল পাশাপাশি এবং অলমোস্ট প্রত্যেকটা রুমই আমাদের সেম ছিল। যখন চেক ইন করি তখন ঘড়িতে 4টা বাজে, আর এদিকে 5টার পর নাকি সিগিরিয়া রকের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। মাত্র একদিনের জন্য সিগিরিয়াতে এসেছি আর এটা মিস করব তা তো কোনোভাবেই হয় না, তাই না? চেক ইনের পর আমরা জাস্ট 15 মিনিট সময় নিয়েছিলাম রুমে গিয়ে ফ্রেশ হবার জন্য। চলো এই ফাঁকে তোমাদের সাথেও এক নজর দেখিয়ে দেই আমাদের রুমটা আসলে কেমন ছিল। রুমটা এক কথায় জাস্ট ওয়াও। একটু গোল শেপের মধ্যে করা, ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট কালার কম্বিনেশন, লাইটিং সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। কিছুটা বহু থিমের মতন করা হয়েছে। রুমে কমপ্লিমেন্টারি চা কফি থেকে শুরু করে হেয়ার ড্রায়ার, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল যা যা থাকার দরকার ছিল সবকিছুই ছিল। শুধু তাই নয়, মিনি একটা বার আর মিনি লকারও ছিল। ওয়াশরুমের শাওয়ার এরিয়াটা সেপারেট করা ছিল। আমার কাছে কিন্তু রুমটা 10-এ 10। তড়িঘড়ি করে একটু ফ্রেশ হয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমাদের আজকের প্রথম স্পট ভিজিট করার জন্য। সিগিরিয়া শ্রীলঙ্কার খুবই ঐতিহাসিক একটি স্থান। আমরা এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যেতে যেতে এভাবেই পুরোটা রাস্তা লাকি ভাই আমাদেরকে সিগিরিয়া শহর এবং সিগিরিয়া রকের ইতিহাস বর্ণনা করছিলেন। এটা মূলত সিগিরিয়া রক নামে পরিচিত, তবে কেউ কেউ একে রাবণস প্যালেস কিংবা লায়ন্স রক নামেও চিনে থাকে। শ্রীলঙ্কার এই প্রাচীন দুর্গ বা প্রাসাদটি প্রায় 600 ফুট উঁচুতে একটি পাথরের স্তূপের উপর নির্মিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় রাজা কাশ্যপ খ্রিস্টীয় 5ম শতকে এটি তৈরি করেন এবং এটি একসময় তার রাজধানী ছিল। পরবর্তীতে 1400 শতক পর্যন্ত এটি বৌদ্ধ মঠ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে 1982 সালের দিকে ইউনেস্কো সিগিরিয়াকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। চারপাশে এত সুন্দর সবুজ বাগান আর পদ্মপুকুরের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম আমাদের টিকিট কাউন্টারের দিকে। এখানে মূলত ফরেনারদের জন্য এবং লোকালদের জন্য টিকিট কাউন্টার আলাদা আলাদা। ফরেনারদের টিকিট কাউন্টারটা ছিল সিগিরিয়া মিউজিয়ামের ভিতরের দিকে। সিগিরিয়া রকের টিকিট প্রাইস শ্রীলঙ্কানদের জন্য মাত্র 120 শ্রীলঙ্কান রুপি, আর নন সার্কভুক্ত ফরেনারদের জন্য $35 করে। আর সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোর জন্য $20 পার পারসন। বাংলাদেশ যেহেতু একটা সার্কভুক্ত দেশ, তাই এখানে আমাদের $20 করে পার পারসন টিকিট পড়েছে, অর্থাৎ আমাদের দুইজনের টোটাল $40 লেগেছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসাব করলে আমাদের দুজনের জন্য বাংলাদেশি টাকায় প্রায় 4,900 টাকার কাছাকাছি খরচ হয়েছে।
ও হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের, টিকিট কাউন্টারের ভিতরে কিন্তু ওয়াশরুম ছিল, কিন্তু এর পরে পুরোটা জার্নিতে আর কোথাও কিন্তু কোনো ওয়াশরুম ছিল না। চলুন এবার তবে আসল জার্নিটা শুরু করা যাক। সিগিরিয়া যেন প্রকৃতি আর কৃত্রিমতার এক অপূর্ব সুন্দর মেলবন্ধন। দেখলেই বোঝা যায় কত বিশাল একটা এরিয়া জুড়ে কত সুপরিকল্পিতভাবে এই দুর্গটি করা হয়েছে। এর চারপাশে কত সুন্দর পরিকল্পিত বাগান, ফোয়ারা এবং জলের ব্যবস্থা পর্যটকদেরকে মুগ্ধ করে। সিগিরিয়ার এই বাগানগুলি নাকি বিশ্বের প্রাচীনতম ল্যান্ডস্কেপ করা বাগানগুলির মধ্যে একটি। এখানে 3টা আলাদা আলাদা বাগান রয়েছে, কিন্তু একটা আরেকটার সাথে সংযুক্ত। প্রথম উদ্যানটি জল দ্বারা বেষ্টিত, দ্বিতীয়টিতে পথের দুপাশে 2টি দীর্ঘ গভীর পুকুর রয়েছে, আর তৃতীয় বাগানটি অন্য দুটির তুলনায় উঁচুতে অবস্থিত। সিগিরিয়ার এই বিশাল সাজানো গোছানো উদ্যানটি কিন্তু সিগিরিয়া পাথরের একদম চূড়া থেকে খুবই সুন্দর দেখা যায়। চারপাশে সবুজে ঘেরা বাগান, লেক আর মাঠ ফেলে অনেকটুকু পথ হেঁটে যাওয়ার পর আমরা সিগিরিয়ার রকের চূড়ায়, যেখান থেকে আমরা সিঁড়ি করে উঠব, সেখানে পৌঁছাই। দূর থেকে সিগিরিয়ার রকটাকে দেখতে খুব বিশাল আকৃতির, দানব আকৃতির একটা কিছু মনে হচ্ছিল। যখন যাচ্ছিলাম তখন আসলে ভয়ে ছিলাম যে এত উপরে আসলে আমরা উঠতে পারবো কিনা বা কিভাবে উঠব, কারণ একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। যেহেতু গতকাল রাত থেকেই আসলে আমরা জার্নি করছি একটানা, তাই আসলে আমার একটু টায়ার্ডও লাগছিল, কিন্তু তারপরেও একটু রেস্ট নিয়ে নিয়ে চলতে শুরু করলাম। ও হ্যাঁ, আমরা কিন্তু এইখানে আমাদের টিমের মাত্র 5 জন যাচ্ছি, বাকি 2 জন ধীরা এবং পার্থদা আমাদের সাথে এখানে যাচ্ছে না। তারা যেটা করবে, এই সময় তারা এর আশেপাশের এলাকাটা ঘুরে দেখেছে, কারণ এর আশেপাশের এলাকাটাও কিন্তু বেশ সুন্দর। উপরের দিকে উঠতে উঠতে যখনই একটু হাঁপিয়ে পড়ছিলাম, তখনই সেখানে বসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তারপর পানি টানি খেয়ে তারপর আবার শুরু করেছি। বিকেল করে যাওয়ায় আসলে অত বেশি কাঠফাটা রোদ ছিল না, রোদটা ছিল একটা বিকালের মিষ্টি রোদ, যার জন্য কষ্টটা হয়তো বা একটু কম হয়েছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে একদম পাহাড়ের চূড়ায় পর্যন্ত পৌঁছতে আমাদের পুরোপুরি 1 ঘন্টা সময় লেগেছিল। আমি যখনই বারবার ক্লান্ত হয়ে বসে পড়ছিলাম, ঠিক তখনই দেখছিলাম কিছু 50-60 বয়স্ক ভদ্রমহিলা আমাকে পাশ কাটিয়ে কি সুন্দর তরতর করে উঠে যাচ্ছে। আমার আসলে তাদেরকে দেখে এক প্রকার লজ্জাই লাগছিল। খুব করে জানতে ইচ্ছে হচ্ছিল এই বয়সেও এত তারুণ্য, এত এনার্জি তারা আসলে কোথা থেকে পায়। বিশাল শিলাটির প্রায় অর্ধেকের মতো উপরে ওঠার পর আপনার দেখা মিলবে এরকম সিংহের আকারের একটি প্রবেশদ্বার। সিংহের এই কাঠামো থেকেই মূলত নাম করা হয় সিগিরিয়া। এইখানটাতে কিন্তু খাবার পানিরও সুব্যবস্থা ছিল, শুধু খাবার পানি নয়, ঠান্ডা যত উপরের দিকে যাচ্ছিলাম ততই এই ঝিরিঝিরি ঠান্ডা বাতাসটা এক নিমেষে আমাদের সকল ক্লান্তি দূর করে দিচ্ছিল। সিঁড়ি বেয়ে ওঠা থেকে শুরু করে একদম চূড়ায় পৌঁছে আবার নামা, এই 2 দিকের যাত্রাই ছিল সমান রোমাঞ্চকর। সরু সিঁড়ি, কোথাও কোথাও অনেকখানি খাড়া, অথচ কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হইচই নেই কোনো ময়লা আবর্জনাও। শ্রীলঙ্কান চেহারাগুলোর ভিড়ে প্রচুর শ্বেতাঙ্গ পর্যটক আমাদের চোখে পড়ল। প্রত্যেকের চোখে একটি অভিন্ন অভিব্যক্তি, শ্রদ্ধা। সিগিরিয়ার অপার্থিব মৌন সৌন্দর্য যেন কেবলই নীরবে উপভোগের জন্য তৈরি। প্রকৃতি আর অসীম কোনো শক্তির কাছে নিজেকে সমর্পণের জন্য এ যেন এক প্রস্তুত কেন্দ্র। যারা উপরে উঠছেন তাদের চেহারায় কিছু একটা পাওয়ার আকাঙ্ক্ষা, আর যারা নামছেন তাদের মুখশ্রীতে প্রাপ্তির সন্তোষ চিহ্ন। একদম চূড়ায় পৌঁছে মনে হলো এ যেন এক পার্থিবতার বাইরের জগৎ। যেমন কেউ ছবি তুলছেন, কেউ বা আবার একলাই নীরবে বসে আছেন। কোথাও যুগলদের কা ঘেঁষে বসে জীবনের অন্যতম মুহূর্তের সময় উপভোগ করা, তো আরেক কোনায় ধ্যানমগ্নতার দৃষ্টি নিয়ে বসে আছেন কেউ কেউ। চলুন আপনাদেরকে একটি ড্রোন শট দেখাই, তাহলে হয়তোবা সিগিরিয়া রকের আসল সৌন্দর্যটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এই ড্রোন শটটা কিন্তু নিয়েছেন সানি ভাই। আমাদের শ্রীলঙ্কা ট্যুরের
আরও সুন্দর সুন্দর ড্রোন শট বা ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সানি ভাইয়ের পেজে। ভাইয়ার পেজের নাম হচ্ছে চিন্তা চিত্র। কি অবাক হচ্ছেন তো? একটা পাথর কেটে কিভাবে এত বড় সাম্রাজ্য তৈরি করলো, আবার তার মাঝখানে এত বিশাল একটা পুকুর। এজন্যই হয়তোবা এটি পৃথিবীর অষ্টম আশ্চর্যের তকমা পেয়েছে। এই অদ্ভুত সুন্দর পাহাড় চূড়ার উপরে একটা অপূর্ব বিকেল, একটা সন্ধ্যা কিভাবে আমরা পার করলাম তার কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করি। সামনের দিকে আগান। না না না, সামনের দিকে আগান। সামনে চলে যান, সামনে চলে যান, সামনে যান, সামনে যান, সামনে যান। দিবুন না যান, দিবুন না যান, যান যান, দেন ধাক্কা দেন, ধাক্কা দেন, যেটা আমাদের প্ল্যান ছিল। এখানে বসে বসে প্রায় অনেকটা সময় কাটিয়ে দিলাম, কিন্তু তারপরও আমাদের এখান থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না। একটা সময় পর খেয়াল করলাম আমরা ছাড়া আসলে আর কোনো মানুষের চিহ্ন আমাদের আশেপাশে নেই। একদম উপরের চূড়া থেকে খুব দূর থেকে দেখতে পাচ্ছিলাম মাঝামাঝি যে জায়গাটাতে সিংহের পায়ের ছাপ রয়েছে, সেখানে লাকি ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আর খুব বেশি দেরি না করে আমরা পাহাড় থেকে নামা শুরু করে দিই। আর যখন নামছিলাম, নামতে নামতে তখন একদম অন্ধকারও নেমে এসেছে, অর্থাৎ একদম ঘুটঘুটে অন্ধকার, কারণ সেখানে কোনো আলোর ব্যবস্থা ছিল না। আমরা মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে তারপর সেখান থেকে বের হতে হয়েছে। আর ঢোকার রাস্তাটা আর বের হওয়ার রাস্তাটা কিন্তু পুরোপুরি আলাদা ছিল। সো লাকি ভাই যদি না থাকতো, অন্ধকারে হয়তো বা আমরা বের হওয়ার রাস্তাটাও চিনতে পারতাম না। আমরা সময় স্বল্পতার জন্য সিগিরিয়াতে এই একটা প্লেসই এক্সপ্লোর করতে পেরেছিলাম। আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আপনারা এর কাছাকাছিই রয়েছে পিদুরাঙ্গালা রক, সেখানে যেতে পারেন। আবার এখানে কিছু ভিলেজ ট্যুর থাকে, যেগুলোতে আপনাকে একদম গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সো আপনারা সেগুলোও খোঁজখবর নিয়ে সেগুলোও এক্সপ্লোর করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের হাতে সময় থাকলে হয়তোবা আমরাও যেতাম, বাট যেহেতু সময় ছিল না, তাই আর কিছু করার নেই। আমরা সিগিরিয়া রক থেকে বের হয়ে সোজা আর দেরি না করে ডিরেক্ট আমাদের রিসোর্টে চলে আসি। আসার পথে যেটা করেছিলাম, আমরা শ্রীলঙ্কায় গিয়েছি আর ডাব খাবো না তা কি হয়, আমরা অনেকগুলো কিং কোকোনাট কিনে নিয়ে আসি আর এসেই ঝাঁপিয়ে পড়ি একদম সুইমিং পুলে। গত 24টা ঘন্টার সকল ক্লান্তি, সকল জার্নি, তারপর এসে আবার হাইকিং, সব কিছুর যেন অবসান। এই পাশে কিন্তু পানির দিয়ে ডেপথ কম, এই পাশে আসো। আপনি এখানে এদিকে যে বরাবর দিতে বরাবরই যান। ঠিক আছে ভাই, এমন ভয় পাইতেছি।
এটা ভালো ছিল। এদিকে আগে তোমাদের দুইজনের দুইটা ডাব এদিকে ধরো, ডাব খাও সেটি, আমি সব খেয়ে ফেলতেছি তো। হাসতে বলছে রাজকীয় হাসি, ডেভিল হাসি। হ্যাঁ ও ভিতর মধ্যে ব্যথা পাইছে, পাইছে ওকে সানি ভাই। কানাডিয়ান ডান্স শো চলতেছে, কালকে টিকিট কেটে দেখা লাগবে না। দেখেন কানাডিয়ান ডান্স শো। দীপন আমার ফোন ভিজবে। ও তোমার ফোন ওয়াটারপ্রুফ। দেখছো এই আমি তো ওইটা তো ককটেল গতবার এইটা কিনছি 97 আমরা ধরে একটু বসছি। কালকে আমাদের টোটাল 6 ঘন্টা না জার্নি করতে হবে চৈতি, এখান থেকে 3 ঘন্টা ক্যান্ডি, পরে ক্যান্ডি থেকে আবার 3 ঘন্টা নোয়ারা। কালকে জার্নিটা সবচেয়ে লম্বা হবে। হ্যাঁ ওদের ডিনার টাইমটা ছিল রাত 8টায়, কিন্তু আমরা যখন সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর ডিনার টেবিলে আসি তখন ঘড়িতে প্রায় 10:45টার মতো বাজে। খাবারের মেনু আমরা আগে থেকে সিলেক্ট করে দিয়েছিলাম আমরা কে কী খাবো। আমরা চেষ্টা করেছি যে সবাই একটু ডিফারেন্ট খাবার অর্ডার করার, যাতে করে সবাই সবগুলো খাবার টেস্ট করে দেখতে পারি যে ওদের খাবারের টেস্টগুলো কেমন। আমি প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমার আসলে ওদের খাবারের নামগুলো মনে পড়ছে না। প্রথমে আমাদেরকে যে অ্যাপিটাইজারটা সার্ভ করে সেটাতে মূলত ছিল একটা মিক্সড সালাদ টাইপের, যেটার উপরে প্রন, এগ অ্যান্ড পাইনাপল দিয়ে ডেকোর করা ছিল। এটার টেস্ট মোটামুটি ভালোই ছিল। তারপর চলে আসে গরম গরম কর্ন স্যুপ। স্যুপের টেস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ আমি একজন স্যুপ লাভার। সো মেইন ডিশ আসার আগেই আমাদের পেট একদম ফুল। মেইন ডিশে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, কেউ নিয়েছে সি ফুড ফ্রাইড রাইস, কারোটা চিকেন ফ্রাইড রাইস। সো এগুলোর টেস্টও মোটামুটি ভালোই ছিল। ডেজার্টে ছিল আইসক্রিম আর অনেক রকমের ফ্রুটস। অ্যাপিটাইজার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত প্রত্যেকটা খাবার এত বেশি মনে হচ্ছিল, একটা পর্যায়ে আসলে মনে হচ্ছিল এত খাবার না নিয়ে দুজন মিলে একটা করে প্লেটার নিলেই হয়তোবা ভালো হতো। আর এত খাবারের জন্য আমাদেরকে কিনা মাত্র বাংলাদেশি টাকায় 300 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। এটা কি ভাবা যায়? আমরা যদি বাহিরেও ডিনার করতে যেতাম আমাদের কিন্তু ডিনারের জন্য আরো অনেক টাকা খরচ করতে হতো। সত্যি বলতে ওদের আতিথেয়তা, আপ্যায়ন সবকিছুই অনেক প্রশংসার দাবিদার। ডিনার শেষে বেশ অনেকটা সময় আমরা পুলের পাশে বসে আড্ডা দিয়ে কাটাই। রাতের এই নিরিবিলি পরিবেশটা আমাদের কাছে বেশ ভালোই লাগছিল। শ্রীলঙ্কায় আমাদের প্রথম দিনটা সবকিছু মিলিয়ে বেশ ভালো কেটেছে। সিগিরিয়ার এই ইতিহাসে ঘেরা রহস্যময় শহরটা স্মৃতিতে থাকবে অনেক দিন। পরের দিন আমাদের সকাল উঠে আবার বেরিয়ে পড়তে হবে অন্য কোনো শহরের উদ্দেশ্যে। শ্রীলঙ্কায় দ্বিতীয় দিন আমরা সিগিরিয়া থেকে ক্যান্ডি হয়ে শ্রীলঙ্কার মিনি লন্ডন খ্যাত নুয়ারা এলিয়াতে যাব। যেতে যেতে পথে সারাদিন ঘুরে দেখব বিখ্যাত বুদ্ধিস্ট টুথ টেম্পল, ক্যান্ডি লেক, ক্যান্ডি সিটি। এই সব কিছুর গল্প আসবে আমার তৃতীয় পর্বের ব্লগে, দেখার আমন্ত্রণ রইল। আমার শ্রীলঙ্কা ভ্রমণ গল্পের প্রথম পর্বটা আপনারা যারা অনেক পছন্দ করেছেন এবং কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, তা আমার জন্য আসলেই অনেক ভালো লাগার। আশা করছি আমার প্রতিটি ব্লগেই আপনাদের এমন সাপোর্ট পাবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।